আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, প্রভাষক, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে লেকচার নাম্বার 35তম লেকচার আলোচ্য বিষয় হচ্ছে নেকলেস গল্পের পার্ট 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে এই নেকলেস গল্পের পার্ট 1 নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমরা এই গল্পের যে মূল লেখক এবং এই গল্পের অনুবাদক যে ছিল, অনুবাদক লেখক পূর্ণেন্দু দস্তিদার সম্পর্কে আমরা জেনেছি এবং কিছু অংশ পাঠ বিশ্লেষণ করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, গতকাল যে পর্যন্ত আমরা পাঠ বিশ্লেষণ করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব। আজকে আমাদের পাঠ বিশ্লেষণ শুরু হবে যাদের কাছে নতুন বই রয়েছে 211 পৃষ্ঠা থেকে, অর্থাৎ 211 পৃষ্ঠার দ্বিতীয় প্যারা থেকে শুরু হবে। এখান থেকে শুরু হবে 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরাসরি মূল বই থেকে পাঠ বিশ্লেষণ করব। 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীতে দেখে সে যখন সন্ধ্যা বুঝে বসে এবং খুশির আমেজে তার স্বামীর বড় সরুয়ার পাত্রটি ঢাকনা তুলতে তুলতে বলে, ও কি ভালো মানুষ, এর চেয়ে ভালো কিছু আমি চাই না, তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ সন্ধ্যা বুঝের কথা। উজ্জ্বল রূপ্র পাত্রাদি মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্রশোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেওয়ালের কামনা। সেভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য আর গোলাপি রঙের রোহিত মাছের টুকরা অথবা মুরগির পাখানা খেতে খেতে মুখে সিংহ মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের যে মাদাম লুইসেল অর্থাৎ নেকলেস গল্পের নায়িকা, তার যে উচ্চাবিলাসী জীবনযাপনের চিন্তা চেতনা, তার ঘরে কি থাকবে, কি আসবাবপত্র থাকবে, লাক্সারিয়াস লাইফ লিড করতে যে যে উপাদানগুলো থাকা প্রয়োজন, ঠিক এরকমই কিন্তু সে চিন্তা ভাবনা করছে। তারপরে দেখো, তার কাছে ফ্রক বা জড়োয়া গহনা নেই বলতে কিছুই নেই, অথচ ওইসব বস্তুই তার প্রিয়। তার ধারণা এসবের জন্যই তার সৃষ্টি। সুখী করার, কাম্য হওয়ার, চালাক ও প্রণয় যাচিকা হবার কতই না তার ইচ্ছা। অর্থাৎ এক কথায় বলা যা, ডিজিটাল হওয়ার তার ইচ্ছা, চরম ইচ্ছা। তার কনভেন্টের এক সহপাঠিনী, এক ধনী বান্ধবী ছিল। কনভেন্ট হচ্ছে খ্রিস্টান নারী মিশনারি দ্বারা পরিচালিত একটি স্কুল। সেই স্কুলে ছোট থেকে মাদাম লুইসেল পড়েছিল। সেখানে তার একটা বান্ধবী ছিল, খুব ধনী বান্ধবী। তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগতো না, কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগতো। বিরক্তি, দুঃখ, হতাশা, নৈরাশ্যে সমস্ত দিন ধরে সে কাঁদত। এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল। এক সন্ধ্যাবেলায় একটি খাম, অর্থাৎ চিঠির মতো খাম, এটা ছিল আসলে ইনভাইটেশন কার্ড নিয়ে তার স্বামী খুব আনন্দে বাসায় আসলো। বাসায় আসার পরে তার স্বামী তার স্ত্রীকে জানাবে। সে বলল, এই যে, অর্থাৎ এই মাদাম লুইসেলের হাজব্যান্ড তার স্ত্রীকে বলল যে, এই যে তোমার জন্য একটা জিনিস এনেছি। মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভিতর থেকে একখানা ছাপানো কার্ড বের করল। তাতে নিচের কথাগুলো মুদ্রিত ছিল। এই নিচের কথাগুলো লেখা ছিল। কি লেখা ছিল দেখো। জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেমপূর্ণ আগামী 18 জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লুইসেলের উপস্থিতি কামনা করেন। প্রিয় শিক্ষার্থীরা, মসিয়ে হচ্ছে অত্যন্ত সম্মান জানানোর জন্য ফ্রান্সে পুরুষদের আগে মসিয়ে ডাকা হয়, আর নারীদের সম্মান জানানোর জন্য মাদাম ডাকা হয়। যেমন আমরা যেমন জনাব বা জনাবা ব্যবহার করি, ঠিক তাদের দেশে সম্মান জানানোর জন্য কি বলা হয়, পুরুষদের ক্ষেত্রে মসিয়ে আর নারীদের ক্ষেত্রে মাদাম। তার স্বামী যেমন আশা করেছিল তেমনিভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানার টেবিলের উপর নিক্ষেপ করে বিড়বিড় করে বলল। সে এই কেরানি অর্থাৎ মাদাম লুইসেলের হাজব্যান্ড ভেবেছিল যে আমার স্ত্রী এই চিঠিখানা পাওয়ার পরে খুব খুশি হবে, কারণ এই চিঠিতে সবাইকে দিত না। একজন জনশিক্ষা মন্ত্রী এই দাওয়াত দিয়েছেন, এটা বিশাল একটা বড় ব্যাপার। এটা তো মানুষকে, বড়লোক বা যারা বড় বড় আমলা, তাদেরকে এই দাওয়াত দেওয়া হয়। সাধারণত ছাপোষা কেরানিকে এই দাওয়াতটা দিয়েছে, অবশ্যই আহ্লাদে আটখানা হয়ে যাওয়ার কথা। সেখানে তার স্ত্রীকে যখন এই কার্ডটা দিল, তখন সে রেগে, ক্ষোভে, দুঃখে, অভিমানে বিড়বিড় করে উঠল। মেয়েদের যা স্বভাব হয়ে থাকে আর কি। ওখানে নিয়ে তুমি আমায় কি করতে বলো? মাদাম লুইসেল তার স্বামীকে বলল, ওখানে নিয়ে
তুমি আমায় কি করতে বলো? তখন তার স্বামী বলছেন, কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে। তুমি বাইরে কখনো যাও না, তাই এই এক সুযোগ, চমৎকার এক সুযোগ। এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সবাই একখানা চা, কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে। কর্মচারীদের বেশি দেওয়া হয়নি। সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে। বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠল, ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাব বলে তুমি মনে করো? সে ওই সম্পর্কে কিছু ভাবেনি, তাই সে বিব্রতভাবে বলে, কেন? অর্থাৎ এর আগে থিয়েটারে গিয়েছিল, সেখানে একটা বিব্রতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই জন্য তার স্বামীকে বলতেছে মাদাম লুইসেল, কেন আমরা থিয়েটারে যাবার সময় তুমি যেই পোশাকটা পরো সেটা পরবে, ওটা আমার কাছে খুব সুন্দর লাগে। তার স্ত্রীকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল। তার চোখের পাশ থেকে বড় বড় দু ফোঁটা অশ্রু তার গালের উপর গড়িয়ে পড়ল। সে থতমতভাবে বলল, অর্থাৎ এই মাদাম লুইসেল যখন কান্নাকাটি শুরু করলো, মাদাম লুইসেলের স্বামী তখন খুব স্তম্ভিত নির্বাক হয়ে বলতেছে, কি হলো তোমার? অর্থাৎ স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে। প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি দমন করে তার সিক্ত মানে ভেজা, সিক্ত গণ্ড, মানে সে যে কান্না করেছে তার চোখ থেকে পানি গাল পর্যন্ত গড়িয়ে পড়ছে, সিক্ত গণ্ড মুছে ফেলে শান্ত কণ্ঠে জবাব দেয়, কিছুই না, শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারবো না। অর্থাৎ মাদাম লুইসেলের কোনো পোশাক ছিল না, পোশাক না থাকার কারণে সে ওখানে যেতে পারবে না। এর কারণ কি? কারণ হচ্ছে যে জনশিক্ষামন্ত্রী দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতে গেলে অবশ্যই তার আভিজাত্যপূর্ণ পোশাক পরে যেতে হবে। শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারবো না। তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে, কাটখানা নিয়ে তাকে দাও। মাদাম লুইসেল তার স্বামীকে এই কথা বলার পর তার স্বামী তো রীতিমতো অপমানিত হলো। কারণ হচ্ছে সে তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবেসে অনেক কষ্ট করে জনশিক্ষামন্ত্রীর একটা দাওয়াতের একটা কার্ড নিয়ে আসলো, যেখানে স্ত্রী খুশি হওয়ার কথা, সেখানে স্ত্রী বিরক্তির সুরে তাকে বলে যে তোমার কোনো সহকর্মীর স্ত্রী যদি পোশাক ভালো থাকে তাহলে এই দাওয়াতের কার্ডটা তাকেই দিয়ে দাও। এটা স্বামীর জন্য নেহায়েত অবশ্যই একটা অপমানজনক কথা। সে মনে মনে দুঃখ পায়। তারপর সে জবাব দেয়, মাতিলদা, অর্থাৎ এই মাদাম লুইসেলের আসল নাম হচ্ছে মাতিলদা, বেশ তো চলো আলাপ করি আমরা। এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষে যা দিয়ে কাজ চলবে, অথচ বেশ সাদাসিধা, তার দাম আর কত আর হবে? কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি সংখ্যার বিষয় স্থির করলো যা চেয়ে বসলে হিসাবি কেরানির কাছ থেকে সঙ্গে সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে। মাতিলদা অর্থাৎ মাদাম লুইসেল খুব চালাক প্রকৃতির এক নারী ছিল। সে ভাবলো যে আমার স্বামী যেহেতু কেরানির চাকরি করে, তার এমন কিছু চাওয়া যাবে না, এত বেশি কিছু চাওয়া যাবে না যেখানে কেরানির পক্ষে দেওয়াটা অসম্ভব হয়ে যায়। ঠিক তার আয়ত্তের ভিতরে এমন একটি পোশাকের দাম নির্ধারণ করলো যে টাকাটা চাইলে তার স্বামী তাকে দিতে পারবে। শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বলল, আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় 400 ফ্রা হলে তা কেনা যাবে। ফ্রা হচ্ছে ফ্রান্সের মুদ্রার নাম। এটি 2002 সাল পর্যন্ত চালু ছিল। তারপরে যখন তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত হলো, তখন তাদের মুদ্রার নাম হয়েছে ইউরো। অবশ্যই বিষয়গুলো খেয়াল রেখো। শুনে তার মুখ ম্লান হয়ে গেল, কারণ তার যেসব বন্ধু, অর্থাৎ মাদাম লুইসেলের স্বামী, এই 400 ফ্রার কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেল। কি বলে? কারণ তার যেসব বন্ধু গত রবিবারে নানতিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারে গিয়েছিল, আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় একটি বন্দুক কিনবার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করেছিল। অর্থাৎ মাদাম লুইসেলের স্বামী আগামী বছর নানতিয়ারে ভরত পাখি শিকার করার জন্য তাদের বন্ধুদের সাথে যাবে, এই জন্য সে একটা বন্দুক কিনবে। এই কেনার জন্য এই সমপরিমাণ অর্থ সে সংগ্রহ করে রেখেছিল, আর এই অর্থটাই লাগবে তার স্ত্রীর পোশাক কেনার জন্য। তা সত্ত্বেও জবাব দিল, বেশ তো, আমি তোমায় 400 ফ্রা দিব, কিন্তু বেশ সুন্দর একটি পোশাক কিনে দিও। এই যে স্বামীদের যে স্যাক্রিফাইস বা ত্যাগ তিতিক্ষা, এখানে কিন্তু উজ্জ্বলতম নিদর্শন। বেশ তো, আমি তোমায় 400 ফ্রা দেব, কিন্তু বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও। বল নাচের দিন, বল নাচ হচ্ছে একটি নৃত্য অনুষ্ঠান যেখানে এই জনশিক্ষামন্ত্রী দাওয়াত দিয়েছেন, সেখানে আমাদের বিদেশি কৃষ্টি কালচারগুলো সেখানে উপস্থাপন করা হয়। বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে,
ততই মাদাম লুইসেলকে বিচলিত ও উদ্বিগ্ন মনে হয়। অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে। একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল, তোমার হয়েছে কি? গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে। অর্থাৎ তার পোশাক হয়ে যাচ্ছে, পোশাক বানাতে দিয়েছে বা তৈরি করতে দিয়েছে। তার স্বামী ভাবছে তাহলে তার কষ্ট থাকার কথা না, তারপরেও তার কষ্ট, মন গম্ভীর হয়ে থাকে। তখন তার স্বামী জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, তোমার কি কোনো সমস্যা কিনা? শুনে মেয়েটি জবাব দেয়, আমার কোনো মণিমুক্তা, একটা দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি। আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে, তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো। স্বামী বলল, কিছু সত্যকার ফুল দিয়ে তুমি সাজতে পারো। তখন মাদাম লুইসেলের স্বামী বলল, তুমি কিছু তাজা ফুল কিনে তুমি তোমার মাথায় গেঁথে দিবে, এটা দিয়ে সাজলে তোমাকে ভালোই দেখাবে। এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায়। 10 ফ্রা দিলে তুমি 2টি কি 3টি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে। মেয়েটি ওই কথায় আশ্বস্ত হলো না। সে জবাবে বলল, না, ধনী মেয়েদের মাঝখানে পোশাকে পরিচ্ছেদে ওই রকম খেলু দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই। তখন তার স্বামী চেঁচিয়ে উঠল। তার স্বামী মনে মনে তখন একটু খুব রাগ, তারপরেও একটুখানি রাগ প্রকাশ করল। আচ্ছা, কি বোকা দেখতে আমরা। যাও, তোমার বান্ধবী মাদার ফোর্স্টিয়ার, ওই যে তার কনভেন্ট, অর্থাৎ ছোটোবেলায় যে খ্রিস্টান নারী মিশনারিদের যারা পরিচালিত স্কুলে সে পড়েছিল, তার একটা বান্ধবী ছিল, ধনী বান্ধবী। বলল তুমি তার কাছে যাও, তার নাম হচ্ছে মাদার ফোর্স্টিয়ার। সঙ্গে দেখা করে তাকে বলো তার জরুয়া গহনা যেন তোমায় ধার দেয়। এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট। অর্থাৎ তোমার সাথে তার একটা ভালো সম্পর্ক আছে, তুমি চাইলেই সে তার যে গহনাগুলো সে সংরক্ষণ করে রেখেছে সেখান থেকে চাইলেই তোমাকে দিয়ে দিবে। সে আনন্দ ধ্বনি করে উঠল। তারপর সে বলল, সত্যিই তো, এটা তো আমি ভাবিনি। পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল। মাদাম ফোর্স্টিয়ার তার কাছের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি জরুয়া গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল, ভাই, যা ইচ্ছা এখান থেকে নাও। এখন এই যে মাদার ফোর্স্টিয়ারের বাসায় গিয়েছে মাদাম লুইসেল, যাওয়ার পরে বিভিন্ন গহনা বাছাই করবে, দেখবে, তার যেটা পছন্দ ঠিক সেটাই নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তার পছন্দ পর্যন্তই আমরা থাকবো। আগামী ক্লাসে বাকি অংশ পাঠ বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে তোমরা বাসায় যে কাজটি করবে সেটা হচ্ছে তোমাদের এই পাঠ্য বইয়ের সৃজনশীল 1-এর ঘ নাম্বারটা SW করবে। পাঠ্য বইয়ের সৃজনশীল 1-এর ঘ নং SW করবে। প্রিয় শিক্ষার্থীরা, নেকলেস গল্পের পার্ট 2 এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসের নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।